আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ আবারও জিতেছে। বাংলাদেশ জেতার অভ্যাসের মধ্যে রয়েছে। এই কথাগুলো শুনতে একটু অড লাগলেও আমার কাছে মনে হয় যে এটাই সত্য। এবং গতকালের যে ম্যাচটা হলো, যেখানে হংকংকে বাংলাদেশ হারিয়ে দিল শেষ পর্যন্ত ৭ উইকেটের ব্যবধানে ১৪ বল হাতে রেখে, কনভিন্সিং একটা উইন হতে পারত যে কোনো সময়, যখন শুধুমাত্র পয়েন্টসটা আপনার দরকার বা শুধু পয়েন্ট জোগাড় করে নেওয়াটাই ইম্পর্টেন্ট। তবে এবারের এশিয়া কাপের ফরম্যাটটাই এমন, এখন মাত্র দুটো দল যাবে সুপার ফোরে, সুতরাং সেই জায়গাটায় নেট রান রেট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। সেটা একেবারেই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে সবাই কিন্তু বলা বলি করছিল যে আসলে টুর্নামেন্টের বা গ্রুপের যে দুর্বল দলটা আছে তাদের এগেনস্টে কতটা কনভিন্সিং জয় পাওয়া যায় সেটা নিয়ে কিন্তু ব্যতিব্যস্ত থাকতে হবে গ্রুপ বি এর তিনটা দলকেই, শ্রীলঙ্কাকে, আফগানিস্তানকে, বাংলাদেশকে। এবং আফগানিস্তান, যেটা বলা হচ্ছিল যে শুরুতেই তারা 4+ একটা নেট রান রেট মেনটেন করে হংকংকে হারিয়ে দিয়েছে, ১৮৮-র জবাবে হংকং মাত্র ৯৪ রান করতে সক্ষম হয়েছিল এবং ৯৪ রানের একটা পরাজয় তারা কিন্তু গ্রহণ করেছিল আফগানিস্তানের এগেনস্ট। এবং সেটার পর বাংলাদেশের জন্য যেই ব্যাপারটা ছিল যে মোটামুটি কাছাকাছি একটা নেট রান রেট যেন বাংলাদেশ মেনটেন করতে পারে, বড় ব্যবধানে যেন হংকংকে হারাতে পারে, সেটা একটা আগেভাগেই অঙ্কের হিসাবে কিন্তু দেখা যাচ্ছিল চোখের সামনেই। তবে বাংলাদেশ যে অ্যাপ্রোচে গিয়েছে, আমার কাছে মনে হয় যে উইকেটের ধরন বোঝার জন্য প্রথম যেহেতু ম্যাচ তাদের, সেই ম্যাচটা ঠিক মতো কীভাবে খেলতে হবে, কি করতে হবে, সেটা নিয়ে বাংলাদেশ খানিকটা চিন্তিতই ছিল বলা যেতে পারে। কন্ডিশনস, আউটফিল্ড এবং সেই সাথে মাঠের যে সাইজ, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশ কোনো ঝুঁকি নিতে চায়নি, যে তারা দুটো পয়েন্ট আগে চেয়েছে, তারপর একটা পরে দেখা যাবে। এবং এইখানে একটা ব্যাপার প্রতীয়মান হতে পারে যে আসলে সাহস খুব একটা বাংলাদেশ দেখায়নি, সেটাও যদিও ঠিক, তবে এটা টুর্নামেন্টের ম্যাচ, সুতরাং এই জায়গাটায় আসলে ওই পচা শামুকে পা যেন না কেটে যায়, ওই ব্যাপারটা নিয়ে টেনশন বেশি ছিল হয়তো বাংলাদেশের। ওভারঅল যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ তারা তাদের সেরা খেলাটা খেলতে পারেনি, অবশ্যই খেলতে পারেনি। এর চেয়ে অনেক বেটার একটা বোলিং সাইড বাংলাদেশ। এবং যখন তারা হংকংয়ের এগেনস্টে আগে বোলিং করতে এসেছিল, তখন কিন্তু আমাদের মনে হয়েছে যে না, যে টেমপ্লেটটা সাজানো হয়েছিল, টসে বাংলাদেশ জিতলে আগে হংকংকে ফিল্ডিংয়ে পাঠাবে, সেই কাজটাই তারা করেছে। বাংলাদেশ তাদের বেস্ট পসিবল বোলিং লাইন আপটা নামাবে, যেখানে 3 পেসার 2 স্পিনার আছেন, সেটাই তারা নামিয়েছে। কারণ এই মুহূর্তে লেটস বি অনেস্ট, বাংলাদেশের আসল শক্তির জায়গাটাই পেস বোলিং। উইকেটের ধরন যেমনই হোক না কেন, এই মুহূর্তে পেস বোলারদের কোয়ালিটি আমি বলবো তুলনামূলকভাবে স্পিনারদের থেকে অনেক অনেক বেটার। এবং যে 2 স্পিনারকে আজকে ব্যবহার করেছে বাংলাদেশ, একজন শেখ মেহেদী, একজন রিশাদ হোসেন, আবুধাবিতে এই একই উইকেটে যেখানে হংকংয়ের বোলাররা ছড়ি ঘোরাচ্ছিলেন স্পিন হাতে ওই আফগানিস্তানের বিরুদ্ধে, যেখানে আফগানিস্তানের বোলাররা এসে আনপ্লেয়েবল বোলিং করছিলেন এই হংকংয়ের ব্যাটারদের বিরুদ্ধে, সেই একই পিচে যখন শেখ মেহেদী এবং রিশাদ বোলিং করলেন, অনেকটা বিষাদ হয়ে গেছে তাদের বোলিংটা। আমার কাছে মনে হয়েছে যে ল্যাক অফ কোয়ালিটি, ল্যাক অফ ইন্টেন্ট, দুটোরই একটা সংমিশ্রণ ছিল বাংলাদেশের বোলিং এফোর্টে। এবং স্পিনাররা সেখানে একটা লিড রোল প্লে করেছেন বলা যেতে পারে। স্বাভাবিক যে স্পিনটা করলে বা ঠিক জায়গায় বল করলে যে ব্যাপারটা হতো, আসলে হংকংয়ের খেলার জন্য খুব কঠিন একটা ব্যাপার হয়ে যেত, সেই কাজটা করতে পারেনি বাংলাদেশের বোলাররা, বিশেষ করে স্পিনাররা। এবং এই ধরনের স্পিন কন্ডিউসিভ উইকেট, সেটা কিন্তু ঠিকমতো ব্যবহারই তারা করতে পারেনি। দিন শেষে যেটা ঘটলো সেটা হচ্ছে বাংলাদেশ একটা মিডিওকার বোলিং পারফরমেন্স দিয়েছে। মিডিওকারের ভেতরে অবশ্য মুস্তাফিজ এবং তানজিম সাকিব তারা পাস মার্ক পেয়ে যাবেন, দারুণ বল করেছেন তারা। এবং তাসকিন আহমেদ বেশ এক্সপেন্সিভ ছিলেন, রিশাদ বেশ এক্সপেন্সিভ ছিলেন, শেখ মেহেদী খুব একটা খারাপ করেনি, তবে তার কাছ থেকে এক্সপেকটেশন এর থেকে অনেক অনেক বেশি আমাদের। তো যাই হোক, ১৪৩ করেছিল হংকং। এবং হংকংয়ের এই 143 চেস করতে হলে বাংলাদেশকে যদি আফগানিস্তানের উপরে থেকে শেষ করতে হতো নেট রান রেটে, তাহলে ১২-১৩ ওভারের ভেতরে এই রানটা চেস করে ফেলা লাগতো। বাংলাদেশের ব্যাটিং ইন্টেন্টটা শুরুতে ওরকমই ছিল বলা যেতে পারে, অন্তত পারভেজ ইমনের তাই ছিল। প্রত্যেকটা বল বড় শট খেলার চেষ্টায় তিনি গিয়েছেন। তবে উইকেটের যে স্লো নেচার এবং হংকং সাধারণত যে ধরনের বোলিংটা করে, খুবই কম গতির বোলার এক একজন, এবং এতই গতি কম তাদের পেসারদেরও, যে উইকেট কিপার সামনে চলে আসলেও তারা কিন্তু ওভাবে বোলিং করে যেতে পারেন। এবং প্রত্যেকেই ওরকমভাবে বোলিং করে গেছেন পরের দিকে, কারণ প্রথম ওভারে যখন দেখলেন পারভেজ ইমন স্টেপ আউট করে বড় শটে যাচ্ছেন, যেন ক্রিজ থেকে ব্যাটাররা বেরিয়ে না আসতে পারেন, সেই টেকনিকে চলে গিয়েছিল হংকং। এবং তাদের ওই ধীর গতির বোলাররা বল করে গেছেন কিপারকে সামনে রেখে, অ্যাকুরেট লাইন এন্ড লেন্থ বজায় রেখে, এবং বাংলাদেশের ব্যাটাররা টাইমিং করতে স্ট্রাগল করছিলেন, মনে হচ্ছিল বলটা থেমে থেমে আসছে। এবং আউটফিল্ডটাও আমি জানি না কোনার কারণে খুব একটা লাইটিং ফাস্টও মনে হয়নি। বারবার শটগুলো যখন যাচ্ছিল আউটফিল্ড ইনার সার্কেলের উপর দিয়ে কিছু শট গিয়েছে, সেগুলো বাউন্ডারি পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এটা দুই দলের জন্য যদিও সমান, তারপর আমি বলবো যে বাউন্ডারি পর্যন্ত কেন পৌঁছাচ্ছিল না সেটাও একটা প্রশ্ন। এবং এত বড় মাঠ, এখানে আসলে রানিং বিটুইন দ্য উইকেটসের প্রয়োজনীয়তা ছিল।
গত 2-3 দিনের তুলনায় গতকাল ওয়েদারটা তুলনামূলকভাবে গরম কম থাকলেও হিউমিডিটি প্রচুর ছিল এবং এই গরমের মধ্যে আসলে দৌড়ে দৌড়ে রানগুলো নেওয়া খুব সহজ কাজ ছিল না, বাংলাদেশ যেটা করার চেষ্টা করেছে। এবং ইট রিফ্লেক্টস ছক্কা মারায় পটু যে বাংলাদেশ, জুলিয়ান উডের কোর্স করা যে বাংলাদেশ, এই বাংলাদেশের ব্যাটাররা সব মিলিয়ে পুরো ইনিংসে মাত্র 2টো ছক্কা হাঁকিয়েছেন। নট আ ভেরি গুড প্র্যাকটিস, সেটাও কিন্তু বলা যায়। তবে এই 2টা ছক্কার মধ্যে একটা এসেছে অবভিয়াসলি পারভেজ ইমনের ব্যাট থেকে এবং অন্যটা এসেছে লিটন কুমার দাস ক্যাপ্টেন, তার ব্যাট থেকে। এখন বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা নিয়ে আলোচনা করা যেতে পারে, যেটা বলছিলাম যে স্লো নেচার অফ দ্য উইকেট, স্লো নেচার অফ দ্য আউটফিল্ড, বিশাল বড় বড় আউটফিল্ড, হংকংয়ের বোলারদের গতি নেই, বলে সব গতি ব্যাটারদের বের করে আনতে হচ্ছে, টাইমিং করতে পারছে না ঠিক মতো। এই বিষয়গুলো একেবারে শুরু থেকে আমরা দেখেছি। পারভেজ ইমন, তানজিদ তামিম সবাই কিন্তু এই স্ট্রাগলটাই করেছেন, চেষ্টা করছিলেন, তবে কাজ হচ্ছিল না, সামহাও টাইমিংটা একেবারে মেলাতে পারছিলেন না। যাই হোক, আউট হয়ে গিয়েছিলেন পারভেজ ইমন বড় একটা শট খেলতে গিয়েই। তানজিদ তামিম তিনিও ফলো করেছেন সেই পথে। তবে দুজনের স্ট্রাইক রেটের মধ্যে পারভেজ ইমন অন্তত অ্যাটলিস্ট রানা বলের চেয়ে বেশি স্ট্রাইক রেট মেনটেন করেছেন, 100-র উপর স্ট্রাইক রেটে খেলেছেন। তানজিদ তামিম গতকাল বেশ স্ট্রাগল করেছেন, 80-র নিচে স্ট্রাইক রেট মেনটেন করে তিনিও আউট হয়ে গেছেন। লিটন দাস, তাওহিদ হৃদয় তখন 3 এবং 4-এ দুজন ব্যাট করতে নেমেছিলেন এবং বাংলাদেশকে একটা স্টেডি জায়গায় নেওয়ার চেষ্টা তারা করছিল। লিটন দাসও ধীরগতিতে খেলছিলেন রানা বল ইনিংস, তাওহিদ হৃদয়ও তাই করছিলেন। তবে লিটন দাস শেষ দিকে এসে একটা ঝড় তোলা শুরু করে দিয়েছেন এবং তিনি যখন দেখলেন যে একটু বেটার টাইমিং করতে পারছেন বা প্রতিপক্ষের আরও একটু দুর্বল বোলাররা আসছেন, তাদের বিরুদ্ধে বেশ ভালো শট টট খেলেছেন তিনি। এবং তারপর লিটন দাস আরও একটা T20-50 তুলে নিলেন, 15তম T20-50 লিটন দাসের, এবং 59 রানে তিনি আউট হয়েছেন। আনফর্চুনেটলি ম্যাচ জিতিয়ে আসতে পারেননি, তবে তাওহিদ হৃদয় নট আউট ছিলেন 36 বল থেকে 35 করে। লিটনের ব্যাটিংটা যদিও শেষ পর্যন্ত 150 স্ট্রাইক রেটে গিয়ে ঠেকেছে, তাওহিদ হৃদয় ব্যাট করেছেন 100-র নিচে স্ট্রাইক রেটে, 36 বল থেকে 35। এবং ব্যাপারটা এমন না যে তিনি খুব কমফোর্টেবলি খেলেছেন, স্ট্রাগল করেছেন, পুরো ইনিংসে স্ট্রাগল করেছেন। তার মিস টাইম অ্যাটেম্পটসগুলো দেখতে খানিকটা দৃষ্টিকটু লাগছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশ যখন 14 বল হাতে রেখে 7 উইকেটের জয়টাও পায়, তখন কিন্তু আমরা দেখলাম যে নেট রান রেটে গিয়ে মাত্র +1 বাংলাদেশের পক্ষে গেছে। তো পরিস্থিতিটা এমন, বাংলাদেশ পয়েন্ট পেয়েছে 2টো, তবে নেট রান রেটে পিছিয়ে রয়েছে খানিকটা, বেশ খানিকটা আফগানিস্তানের কাছ থেকে, সেটা তো বলাই যেতে পারে। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় এবং হংকংকে হারায়, বাংলাদেশের কাছে যদি হেরেও যায়, বেটার নেট রান রেট নিয়ে কিন্তু তাদেরই পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইটাই হচ্ছে বড় প্রবলেম। সুতরাং বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে জিতে শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের এই গ্রুপ থেকেই বাদ পড়ে যাওয়ার বিশাল বড় একটা সম্ভাবনা তৈরি হবে। 3টা দলেরই 0.4 হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই গ্রুপে। তবে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকেও হারায় কিন্তু আফগানিস্তানের সাথে হেরে যায়, সেই ক্ষেত্রে নেট রান রেটে বাংলাদেশ পিছিয়ে যাবে অনেকটাই। সে কারণে কি করতে হবে, 2টো ম্যাচেই হয়তো জিততে হবে, হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বাংলাদেশকে যেতে হবে, কারণ নেট রান রেট দিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব একটা বেশি আমি দেখি না এখানে। বাংলাদেশ অন্তত শ্রীলঙ্কা বা আফগানিস্তানের কাছ থেকে অনেকটা পিছিয়ে আছি। আর আরও একটা বিষয় যেটা, সেটা হচ্ছে হংকং যদি কোনো একটা আপসেট করে দেয়, তারা তো 2টো ম্যাচ খেলেই ফেললো, একটা ম্যাচ বাকি আছে শ্রীলঙ্কার এগেনস্টে, শ্রীলঙ্কাকে কি তারা আপসেট করতে পারবে কিনা, সেদিন কিন্তু আমি হংকংয়ের পুরো দুস্তুর একজন ফ্যান হয়ে যাবো। আমি হংকংকে সাপোর্ট দিব সেই ম্যাচটা, আমি চাইবো তারা শ্রীলঙ্কাকে হারিয়ে দেখ। সেই ঘটনাটা ঘটলে আসলে অনেকটাই নিশ্চিন্ত থাকা যাবে যে হয়তো সুপার 4-এ যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের বেশ উজ্জ্বল হয়ে যাবে সেই সময়টায়। তবে সেটা করতে হলেও তো একটা দলকে হারাতেই হবে, শ্রীলঙ্কাকে বা আফগানিস্তানকে বাংলাদেশে হারাতেই হবে নেক্সট ম্যাচ শ্রীলঙ্কার এগেনস্টে, এবং সেখানে বাংলাদেশ এই সেফটি প্লে করুক, যেভাবেই করুক না কেন, অ্যাক্রস দ্য লাইন পৌঁছে যেতে হবে, জয়টা নিশ্চিত করতে হবে, এবং সেই টার্গেটটাই নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটাররা রাখবেন। এই জুলিয়ান উড আজকে নিশ্চিত মন খারাপ করেছেন, সেটা বলা যেতে পারে, কারণ এই ব্যাটিং দেখে তিনি হয়তো ভাবছেন যে আমি 1 মাস ধরে আসলে কি প্র্যাকটিস করলাম এই প্লেয়ারদের সাথে, তারা তো এখনো গিয়ে পারছে না, এখনো গিয়ে স্ট্রাগলই করছে। সো একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল, তবে 2টো পয়েন্ট নানদালেস পচাশা মুখে পা কাটেনি, 2014-র পুনরাবৃত্তি হয়নি, হংকংকে বাংলাদেশ হারিয়েছে। কংগ্রাচুলেশনস টু লিটন দাস, কংগ্রাচুলেশনস টু হংকং অ্যাজ ওয়েল, যারা খুব ভালো একটা ফাইটিং পারফরমেন্স দিয়েছে। এবং বাংলাদেশ নিডস আ লট টু ইমপ্রুভ, আসলে তাওহিদ হৃদয় ইমপ্রুভ করতে হবে। এভাবে ব্যাটিং করে আপনি বড় দলের বিরুদ্ধে শুধু মান বাঁচানো ব্যাটিংটাই করতে পারবেন, দলকে জেতাতে পারবেন না। এই জায়গাটায় ডেফিনেটলি মাইন্ডসেটের পরিবর্তনটা প্রয়োজন। তবে লিটন দাসকে কংগ্রাচুলেশনস আরও একবার, কারণ তিনি ব্যাট হাতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার চেষ্টাটা করছেন, তিনি যে লিডার সেটা প্রমাণ করার চেষ্টা করছেন এই ব্যাটিং ইউনিটে। বেস্ট অফ লাক টু বাংলাদেশ সামনের ম্যাচগুলোতে।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, কমেন্ট করে জানাবেন এই জয়ের ব্যাপারে আপনাদের কি মনে হয়েছে, আসলে বাংলাদেশ কি আরো বেটারভাবে জিততে পারতো কিনা, বাংলাদেশের অ্যাপ্রোচটা আপনাদের মন মতো হয়েছে কিনা, নাকি দুটো পয়েন্ট নেওয়াটাই বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা তারা নিতে পেরেছে এবং বাংলাদেশ হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায়, পরের দুটো ম্যাচে হয়তো তারা জিততে চায়, সেভাবেই তারা পরিকল্পনাটা করছে, নাকি ব্যাপারটা অন্য কিছু, যে বাংলাদেশ আসলে এতটুকুই তাদের ক্যাপাবিলিটি, এর চেয়ে বেশি হয়তো তারা পারবেও না চাইলেও। জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি। ভালো থাকবেন।